তারপরের প্রায়তে কী বলছে দেখো, বলছে দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মংস অফ অল দ্য আদার্স, অর্থাৎ সেখানে শত শত সন্ন্যাসী তো ছিলই, অফ অল দ্য আদার্স, সরি অল দ্য অর্ডার্স, অর্থাৎ সবাই গুছিয়ে গাছিয়ে এসেছে উইথ দেয়ার গেরুয়া টেন্টস, অর্থাৎ তাদের গেরুয়া টেন্ট, তাদের হচ্ছে গেরুয়া যে তাঁবু ছিল, অ্যান্ড সাম নো লার্জার দেন আ গুড সাইজড আমব্রেলা, আবার কারোর কারোর তো একটা ভালো সাইজের ছাতার মতো ছাড়া আর কিছুই তাদের ছিল না। অ্যান্ড অ্যামংস দিজ, এর মধ্যে সবচেয়ে যেটা ছিল, দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, এখানে স্বামীজির যে প্রভাব সেটা কিন্তু অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, এটা দেখাচ্ছিল একেবারে সম্পূর্ণ চুম্বকের মতো। মানে সেখানে শত শত সন্ন্যাসী ছিল, কেউ কেউ গেরুয়া টেন্টসে ছিল, মানে ভালো ভালো গেরুয়া টেন্ট নিয়ে এসেছিল, কেউ কেউ আবার বড় সাইজের ছাতা ছাড়া আর কিছু নিয়ে আসতে পারেনি, তবে সেগুলোও গেরুয়া। অ্যান্ড তাদের মধ্যে স্বামীজির প্রভাবটা ছিল সবচেয়ে বেশি, সবচেয়ে চুম্বকের মতো আর কি, সেটাই বলতে চেয়েছে। দ্য মোর লার্ন অফ দেম, মোর লার্ন অর্থাৎ যারা একটু বেশি শিক্ষিত অফ দেম, ওই সন্ন্যাসীদের মধ্যে, সোয়ার্মড অ্যাবাউট হিম, সোয়ার্ম অফ বিজ বলা হয়, মানে মৌমাছির ঝাঁক, তাহলে এখানে সোয়ার্ম মানে ঝাঁক, তাহলে ঝাঁকে ঝাঁকে কী করতো, অ্যাবাউট হিম, অর্থাৎ স্বামীজির চারপাশে থাকতো, অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রায় প্রত্যেকটি বিশ্রামের জায়গাতে, ফিলিং হিজ টেন্ট, অর্থাৎ তার তাঁবুতে এসেই তারা ভরে দিয়ে দিত, অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারজেশন, এবং সবসময়ই তারা ব্যস্ত থাকতো কথোপকথনে, থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, অর্থাৎ যতক্ষণ দিনের আলো থাকতো, মানে সারাদিন ধরে তারা সবসময়ই স্বামীজি যতক্ষণ বিশ্রাম নিত ততক্ষণ তারা হচ্ছে তাঁর তাঁবুতে এসে ভিড় জমাতো। দ্য টক অন দেয়ার সাইড হি টোল্ড আস আফটারওয়ার্ডস, অর্থাৎ তাদের কথাবার্তার ধরনটা কী ছিল সেটা স্বামীজি টোল্ড আস আফটারওয়ার্ডস আমাদেরকে বলেছিল, যে হ্যাড বিন অল অফ শিবা, কী নিয়ে, শিবকে নিয়ে, অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং তাদের তীব্র একটা আপত্তি আছে, রেমনস্ট্রেটেড মানে তীব্র আপত্তি, উইথ হিম অর্থাৎ স্বামীজির প্রতি, সিরিয়াসলি বিশেষ করে, কারণ কি, হোয়েন হি হ্যাড ইনসিস্টেড ওকেশনালি অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশান, যখন তিনি হ্যাড ইনসিস্টেড অর্থাৎ স্বামীজি যখন বাধ্য করছিলেন তাদেরকে ওকেশনালি মাঝে মাঝে অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশান, তাদের মনোযোগকে আকৃষ্ট করতে, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, তাদের চারপাশের জগতে যখন মনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তখন তারা বরং বেশি আপত্তি করছিলেন, তারা শুধু শিব নিয়ে আলোচনা করতে চায়, এই হচ্ছে ব্যাপার। ইভেন এমনকি ফরেনার্স যারা, দে আর্গড ওয়ার মেন, তারা বলতো যে যারা বিদেশি তারাও সবাই মানুষ, দে মেক সাচ ডিস্টিংশনস, তারা করতো এমন এক ডিস্টিংশন কথাটা লিখে নাও, ডিফারেন্স, অর্থাৎ তারা এমন পার্থক্য করতো বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, হ্যাঁ, তাই বলছে হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, তারা বলতো যে কেন স্বদেশ এবং বিদেশ নিয়ে এত ধরনের এত পার্থক্য থাকবে স্বদেশ এবং বিদেশ নিয়ে। এবং আরেকটা যেটা কথা বলছে, নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, অর্থাৎ নর কুড মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই আন্ডারস্ট্যান্ড বুঝতেই পারতো না, দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ, এত তার ভালোবাসা এবং অনুভূতি, সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি, এত তার ভালোবাসা এবং এত তার সহানুভূতি কেন, ফর মোহামেডানিজম অর্থাৎ মুসলিমদের জন্য। দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস দ্যাট মেড স্বদেশ, অর্থাৎ এই যে আদার ওয়ার্ল্ডলিনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইজেবল, এই যে অন্য আদার ওয়ার্ল্ডলিনেস অর্থাৎ অন্য জগতের এই যে মানুষেরা, অর্থাৎ অন্য জগতে যাদের মন অলরেডি চলে গেছে, মানে যারা সমাজসেবক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা মনে করে যে আমাদের আর ইহ জগতে কোনো স্থান নেই, হ্যাঁ, তাদের কাছে মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইজেবল, অর্থাৎ স্বদেশ এবং বিদেশ এটা কিন্তু ইনডিস্টিংগুইজেবল মানে লিখে নিতে পারো অভিন্ন, আলাদা, অর্থাৎ স্বদেশ এবং বিদেশটা একই ব্যাপার তাদের কাছে, অভিন্ন, আলাদা করা যায় না, কিন্তু অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোলস, কিন্তু এইটা থেকে তাদেরকে রোধ করে, এই যে সিম্পল সোল, এই যে সরল সাদাসিধে মানুষগুলোর কাছে এটা তারা বুঝতে পারে না যে ফ্রম ফর্মালি কনসিভিং অফ আ ইউনিটি, অর্থাৎ যে একই একটা জায়গা থেকে উঠে এসেছে, কনসিভিং মানে লিখে নিতে পারো ইমাজিনারি, অর্থাৎ একইভাবে কল্পনা করা যেতে পারে অফ আ ইউনিটি, মানে একটাই মাত্র জায়গা থেকে, ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়্যার, হিন্দু এবং মুসলিমরা এসেছে, বাট রাইভাল এলিমেন্টস, কিন্তু প্রতিদ্বন্দ্বী হয়ে। তার মানে বলতে চেয়েছে যে এই যে সন্ন্যাসীগুলো তারা স্বদেশ এবং বিদেশের মধ্যে পার্থক্য খুঁজে পায় না, কিন্তু পার্থক্য খুঁজে পায় হিন্দু এবং মুসলমানদের প্রতি, অথচ স্বামীজির কথায় হিন্দু এবং মুসলমানরা কি হয়েছে, ফ্রম
ফর্মালি কনসিভিং অফ আ ইউনিটি, অর্থাৎ একটাই মাত্র একক, একটাই মাত্র সত্তা থেকে উঠে এসেছে, কিন্তু দুজনেই দুজনের প্রতিদ্বন্দ্বী। তো দ্য সয়েল অফ পাঞ্জাব দে আর্গু, তারা তখন বলতো যে এই যে সয়েল অফ পাঞ্জাব, পাঞ্জাবের মাটি ওয়াজ ড্রেঞ্চ কথাটা লিখে নিতে পারো শোক, অর্থাৎ ভিজে আছে উইথ ব্লাড অফ দোষ, সেই তাদের রক্তে, হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, যারা মারা গেছে বিশ্বাস করে। হেয়ার অ্যাট লাস্ট, এখানে আমরা মানে কি বলতে পারি, সেই স্বাধীনতার সময়ে যে রক্তপাত ঘটেছিল, পূর্ব আমাদের যে পাঞ্জাবের দুটো ভাগ ছিল, একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা পাঞ্জাব আর পাকিস্তানের পাঞ্জাব, সেখানে অনেক রক্তপাতও ঘটেছিল, এগুলো আমরা পরে জানতে পারবো বা অনেকে জানি। যাই হোক, তবে হেয়ার অ্যাটলিস্ট এখানে অন্তত লেট হিম প্র্যাকটিস আর ন্যারো অর্থোডক্সি, মানে এই যে কথাতে, এই যে পাঞ্জাবের মাটি তো এখনও পর্যন্ত রক্তে ভিজে আছে এই কথাতে, সেখানে কিন্তু অন্তত লেট হিম প্র্যাকটিস আর ন্যারো অর্থোডক্সি, অর্থাৎ স্বামী বিবেকানন্দকে অবশ্যই একটা অর্থোডক্সি মানে লিখে নিতে পারো যে ন্যারোনেস, অর্থাৎ সংকীর্ণতা এসে, যে জাতিগত যে সংকীর্ণতা সেটা কিন্তু এখানে কাজ করেছিল। ইন অ্যান্সার টু দিস, এর প্রশ্নের উত্তরে, অ্যাজ বিকেম ওয়ান হু ওয়াজ, তিনি এমন একজন লোক হয়ে উঠেছিলেন যেন ইনফ্যাক্টস অ্যান্ড অ্যানার্কাসিজম অফ দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের একজন স্রষ্টা বলা চলে। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মুমেন্ট, অর্থাৎ স্বামীজি কী করেছিলেন, মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মুমেন্ট, অর্থাৎ বাস্তবভাবে ছাড় দিয়ে গেছিলেন সেই মুহূর্তগুলোকে, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রাদারন, অর্থাৎ যেহেতু তার ভালোবাসাটা ছিল তার ভাইয়েদের প্রতি, ব্রাদার মানে হচ্ছে ভাইয়ের প্লুরাল ফর্ম, ব্রাদার থেকে ব্রাদার, অর্থাৎ সে ভাই, সে হিন্দু হোক কিংবা মুসলমান হোক, তাহলে এই ব্যাপারটা তিনি সম্পূর্ণভাবে কী দিয়ে কথা বলে এড়িয়ে গেলেন, যে এটা ছিল একটা ধার্মিক ব্যাপার, এটা একটা যে ব্যাপারটাতে শুধুমাত্র ন্যারোনেস ছাড়া, সংকীর্ণতা ছাড়া আর কিছুই নেই। এবং তারপর তিনি যেটা বলতে চেয়েছেন, ড্রোভ হিজ প্রিন্সিপাল, এবং তার যে নিয়মকানুনগুলো, তার নীতিগুলোকে তিনি চালিত করতেন হোম টু দেয়ার মাইন্ডস, অর্থাৎ তাদের বাড়িতে, অর্থাৎ তার ডিসাইপলদের বাড়িতে, তাদের মনে, উইথ দ্য গ্রেটার ফোর্স, অর্থাৎ প্রচুর একটা জোরের সাথে তো অবশ্যই, অ্যান্ড ভেহেমেন্স অর্থাৎ ভায়োলেন্স অর্থাৎ উগ্রতার সাথেও অবশ্যই। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, যখন তিনি বলছিলেন তার এই উষ্ণ আলোচনা, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প, এই যে বিদেশি যারা ছিল তারা কিন্তু মোটেও কী করতে পারেনি, উইথ সাম অ্যামিউজমেন্ট, মজা ছাড়া আর কিছুই করতে পারেনি, নাথিং দ্য প্যারাডক্স, তবে এটা একটা বৈপরীত্যের ব্যাপার দেখা দিয়েছিল, প্যারাডক্স মানে বৈপরীত্য, দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ, তহসিলদার নিজেও, মানে যিনি ট্যাক্স কালেক্টর ছিলেন তিনি নিজেও, অ্যান্ড মেনি অফিসার্স, অনেক অফিসাররাও ছিল, অ্যান্ড সার্ভেন্টস যারা চাকর বাকর, তারাও অফ দ্য পিলগ্রিমেজ, ওই তীর্থযাত্রীতে ছিল, যে হ্যাড বিন মুসলমান, তারা সবাই কিন্তু মুসলমান ছিল, অ্যান্ড নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং, এবং কেউ তো এই স্বপ্নও দেখেনি যে তাদেরকে কেউ অবজেক্টিং অর্থাৎ বাধা দিতে পারে, টু দে আর এন্টারিং দ্য কেভ, অর্থাৎ কেভে প্রবেশ করার জন্য, যে কেভ একটা অমরনাথ তো একটা কেভ, সেই কেভে প্রবেশ করার জন্য, উইথ দ্য কেভ মানে হচ্ছে গুহা, উইথ দ্য হিন্দু ওরশিপার, কার দ্বারা, কোনো একটা হিন্দু পুরোহিতরা তাদেরকে যে বাধা দেবে এটা তারা কল্পনাও করতে পারেনি। এই কথাটা শুনেই কিন্তু ওখানে যারা বিদেশি ছিল তারা না হেসে থাকতে পারেনি, তাদের কাছে একটা মজার ব্যাপার হয়েছিল। যাই হোক, বলছে অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, মানে শেষমেশ যখন তারা অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন মানে টেম্পল, যখন তারা ওই অমরনাথ মন্দিরে ঢুকবে, তাদের যে হিন্দু পুরোহিতরাই যে বাধা দিতে পারে, সেটা তহসিলদার থেকে শুরু করে বা আর যে সমস্ত মুসলিম কর্মচারীরা ছিল তারা কিন্তু সেটা কল্পনাও করতে পারেনি যে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা বাধার সৃষ্টি হতে পারে। যাই হোক, দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস, তহসিলদার তারপরে আবার ফিরেও এসেছিল, ইনডিড উইথ আ গ্রুপ অফ ফ্রেন্ডস, অনেক বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ ডিসাইপলস, এবং ক্ষমা চেয়ে নিয়েছিল যাতে তিনি তাদেরকে কী করতে পারে, ফর্মাল অ্যাকসেপ্টেন্স করতে পারে বাই দ্য স্বামী অ্যাজ এ ডিসাইপল, যাতে স্বামীজি তাদেরকে গ্রহণ করতে পারে অনুগামী হিসেবে। অ্যান্ড ইন দিস নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকনগ্রুয়াস, অর্থাৎ এরপর থেকে কারোরই মনে হয়নি যে কোনো কিছু এমন কোনো কিছু তারা খুঁজে পেয়েছে ইনকনগ্রুয়াস মানে হচ্ছে ইনকম্প্যাটিবল, অর্থাৎ বেমানান, অর সারপ্রাইজিং অথবা অবাক করার কোনো ব্যাপার স্বামীজির এই অমরনাথ যাত্রাতে আছে। পরের প্যারাতে কী বলেছে দেখো, লিভিং ইসলামাবাদ, অর্থাৎ ইসলামাবাদ ছেড়ে উই কট আপ সামহোয়ার উইথ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ আমরা আবার মিলিত হলাম কোনো একটা জায়গায় উইথ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ দর্শনার্থীদের সাথে, তীর্থযাত্রীদের সাথে, অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এখানেই আমরা
মোটামুটি ক্যাম্প করে থাকলাম ফর দ্যাট নাইট, ওই দিন রাতের জন্য অ্যাট পাওয়ান বলে একটা জায়গাতে, একটা জায়গা ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, বিখ্যাত এর পবিত্র জলাধারাগুলোর জন্য। স্প্রিংস মানে অ্যাকচুয়াল ছোটো ছোটো যে জলের ধারা, ঝর্ণা টাইপের যেগুলো হয় সেরকম। আই ক্যান রিমেম্বার আমার এখনও মনে পড়ে দ্য ব্রিলিয়ান্স অফ লাইটস, অর্থাৎ সেই সুন্দর সুন্দর আলোগুলো যেগুলো রিফ্লেক্টেড, প্রতিফলিত হয়েছিল বা যার প্রতিচ্ছবি পড়েছিল ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক, ওই জলাশয়ের কালো জলে দ্যাট ইভিনিং, ওই দিন সন্ধ্যাবেলা। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, অর্থাৎ পিলগ্রিমসদের সেই যাত্রা, থ্রং মানে লিখে নাও ক্রাউড, অর্থাৎ সেই তীর্থযাত্রীদের সেই দল প্রসিডিং, অগ্রসর হচ্ছিল ইন লিটল গ্রুপ, ছোটো ছোটো দল করে, ফ্রম শ্রাইন টু শ্রাইন, অর্থাৎ এক মন্দির থেকে আর এক মন্দিরে। নেক্সট প্যারাতে কী বলছে দেখো, অ্যাট পেহেলগাঁও দ্য ভিলেজ অফ দ্য শেফার্স, অর্থাৎ মেষ শাবকদের একটা গ্রাম বলা চলে। দ্য ক্যাম্প হল্টেড ফর আ ডে, অর্থাৎ আমাদের পুরো ক্যাম্পটাই একদিনের জন্য ওখানে থামলো টু কিপ একাদশী, অর্থাৎ একাদশীটা যেহেতু পড়েছিল ওই দিন, একাদশী রাখার জন্য। ইট ওয়াজ দ্য বিউটিফুল লিটল র্যাভাইন ফ্লোর, এটা ছিল একটা খুব সুন্দর ছোটো ছোটো র্যাভাইন ফ্লোর, অর্থাৎ র্যাভাইন মানে লিখে নাও গিরিখাত, অর্থাৎ যার মেঝেতে ছোটো ছোটো গিরিখাত আছে। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস, অর্থাৎ বেশিরভাগ অংশগুলো ছিল স্যান্ডি আইল্যান্ড, অর্থাৎ বালিতে ঢাকা দ্বীপের মতো, ইন দ্য পেবল অন বেড, এবং যেখানে ছোটো ছোটো নুড়ি পড়ে আছে, ভাঙা ছোটো ছোটো নুড়ি পড়ে আছে, সেই বেডগুলোতে অফ মাউন্টেন স্ট্রিম, বেড মানে এখানে রাস্তার কথা বলা হচ্ছে, অফ মাউন্টেন স্ট্রিম, ওই যে মাউন্টেন স্ট্রিম অর্থাৎ পর্বত থেকে পড়া ওই ঝর্ণাগুলো বা ছোটো ছোটো নদীগুলোতে, এখানে ঝর্ণা না বলে ছোটো ছোটো নদী বলাই ভালো। দ্য স্লোপস অ্যাবাউট ইট, অর্থাৎ ওই যে ঢালু অংশটা, ওয়ার ডার্ক, একেবারে অন্ধকার কালো ছিল, উইথ পাইন ট্রিজ, পাইন গাছে, অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, এবং সেই পর্বতের ওপরে অ্যাট ইটস হেড ওয়াজ সিন, দেখা যাচ্ছিল অ্যাট সানসেট, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছিল। তারপরে দ্য মুন নট ইয়েট ফুল, চাঁদটা তখনও পর্যন্ত পুরোপুরি ওঠেনি। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড আর নরওয়ে, খুব সুন্দর এটা সিনারি, যেটা সুইজারল্যান্ড বা নরওয়ের সিনারির মতো অনেকটা একই রকম। অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, অর্থাৎ নরওয়ে এবং সুইজারল্যান্ডেতে যত মৃদু এবং যত সুন্দর সিনারি দেখা যেতে পারে, তার মধ্যে সেরকম সিনারি এটা আমি উপভোগ করেছিলাম। তো হেয়ার উই স, এখানেই আমরা দেখেছিলাম দ্য লাস্ট অফ হিউম্যান ডিউলিংস, শেষ মানুষের বসবাস। হিউম্যান মানে মানুষ, ডিউলিং মানে বসবাস। একটা ব্রিজ, ফার্ম হাউস, একটা খামার বাড়ি, উইথ ইটস প্লাউ ফিল্ড, অর্থাৎ মাঠ, চাষ করা মাঠ, অ্যান্ড আ ফিউ সিটার হার্টস, এবং কিছু কিছু ছোটো ছোটো কুঁড়ে ঘর। অ্যান্ড হিয়ার অন আ গ্রাসি নল, তারপর একটা ঘাসের ঢিবি। ওয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান, যেখান থেকে আমরা আমাদের ফাইনাল যাত্রা, শেষ যাত্রা শুরু করেছিলাম। উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি ইন ক্যাম্প, তখনও পর্যন্ত আমাদের দলের বাকি অনেকেই ছিল যারা ইন ক্যাম্পড, অর্থাৎ ক্যাম্পের মধ্যেই তারা ছিল। ওকে, আচ্ছা, এরপরে আমরা লাস্ট একটা ভিডিওতে বাকি অংশটা পড়ে নেব। ওকে, থ্যাংক ইউ।